আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাদের যে ধারাবাহিক আয়োজন হচ্ছিল সংখ্যার উপরে আমরা ক্লাস নিচ্ছিলাম, অলরেডি 7টি ক্লাস হয়ে গিয়েছে। যারা ধারাবাহিকভাবে ক্লাস করছেন তারা নিশ্চয়ই আজকের 8ম ক্লাসে সতেজ মন নিয়ে উপস্থিত হয়েছেন। এবং যারা আজকের ক্লাসে নতুন রয়েছেন, আগের ক্লাসগুলো করেননি বা কখনো ইংলিশ মজা প্ল্যাটফর্মে জবের কোনো ক্লাস করেননি, তাদেরকে বলবো আজকের ক্লাসটি অবশ্যই করেন। এবং করার পরে ক্লাস অন্তত আগের ক্লাস আপনি করেননি, তারপরেও বুঝতে পারবেন। ফুলি যদি নাও বুঝতে পারেন, বিশেষ করে আপনি যে কেন আগের ক্লাসগুলো করতে হবে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আর ম্যাথের আজকের যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোতে আপনার যার ব্রেন শার্প সেই শুধু করতে পারবে। তার মানে যে আসলে মনোযোগটা রাখতে পারে ম্যাথের সময়ে আপনাকে মাথায় রাখতে হবে যে ধরেন আপনি পরীক্ষার হলে রয়েছেন, আপনি ম্যাথের প্রশ্ন হচ্ছে আপনি আনসার করতেছেন, ওই সময় ম্যাথের প্রশ্ন যখন আপনি পড়ছেন তখন শুধু ওই প্রশ্নটাই নিয়ে আপনার মাথায় কাজ করতে হবে। তার মানে এককেন্দ্রিকতা, একনিষ্ঠতা, মানে আপনি ম্যাথের দিকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং এই কাজটা যদি করেন তাহলেই দেখবেন আপনার ম্যাথের বর্ণনামূলক যে প্রশ্নগুলো থাকে, তার মানে যেখান থেকে সমীকরণ আপনাকে লিখে করতে হয়, যেমন আমরা লিখতাম প্রশ্ন মতে বা একটা সমীকরণ জেনারেট করে তারপরে আমাকে ওই সমীকরণের সমাধানটাই হয় উত্তর। এ জাতীয় যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নতেই কিন্তু এইটা যে আপনার মনোযোগটাই আপনার মানে মনোযোগের উপরেই নির্ভর করতেছে আপনি প্রশ্নটা পারবেন নাকি পারবেন না। কারণ সমীকরণটা জেনারেট করাটাই হচ্ছে আপনার কাজ, এরপরে সমীকরণ যেটা সমাধান করতে হবে ওইটাগুলো সিম্পল সমাধান, মানে ওই সমাধানটা আপনারা সবাই পারবেন, কিন্তু সমীকরণ জেনারেট করাটাই হয়ে যায় আমাদের জন্য কষ্ট। কিন্তু মজার ব্যাপার হলো যে এই যে সমীকরণগুলো যে জেনারেট করব, এই সমীকরণগুলো কঠিন কোনো কিছু না, কিন্তু শুধু বাংলা ভাষাতেই দেওয়া থাকবে, ইংরেজিতে তো আর না। তো বাংলা ভাষার কথাই যদি বুঝতে আমরা যদি না পারি তাহলে তো মুশকিল হয়ে যায়। যেমন আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে আমার মায়ের মামার বাবা হচ্ছে আমার সম্পর্কে কি, তাই না? তাহলে এই চিন্তাগুলো তো আপনি এরকম করে যদি খালি এরকম উপর দিকে তাকায় থাকেন যে আল্লাহ অতগুলা মানে সম্পর্ক কিভাবে বের করব, তার চাইতে মানে ওখানে তো বলা থাকবে করিম, ধরেন আপনার তো কথা বলা থাকবে না, বলবে করিমের মায়ের মামার বাবা করিমের সাথে সম্পর্ক কি। তো ওই করিমের জায়গায় আপনি নিজেকে দাঁড় করায় দেন, করিমের মা তার মানে আপনার মা, আপনার মায়ের মামা, ঠিক আছে? আপনার মায়ের মামা হলে কি হবে? আপনার নানা হবে সম্পর্কে, তো তার বাবা। তো এইরকম হচ্ছে ব্যাপার, আপনি যখন ম্যাথের মধ্যে দাঁড় করাবেন, যখন যেগুলো বর্ণনামূলক প্রশ্ন থাকবে খুবই ইজি হবে। তো আজকে আমাদের সংখ্যার উপর বর্ণনামূলক যে প্রশ্নগুলো হয়, যেমন গত ক্লাসে আমরা কিছু দেখেছি, আজকে কিছু আমরা দেখব নতুন টাইপের। যেমন ধরেন একটা প্রশ্ন বলছে, প্রশ্ন বলছে কোন সংখ্যা, আচ্ছা 1/4 মানে 4/1 আমরা কিন্তু এই যে অংশ, আমি কিন্তু ভগ্নাংশের যে ক্লাস যেদিন প্রথম করিয়েছি সেদিনই কিন্তু বলেছিলাম 2/1 মানে 1/2, 4/1 মানে 1/4 যেটাকে বলা হয় 1/4, 3/1 1/3 যেটাকে বলা হয় 3 ভাগ। মোট আছে 3 ভাগ, 3 ভাগের মধ্যে আমি হচ্ছে নিব 1 ভাগ, 3 ভাগ, মোট আছে 3 ভাগ, আমি নিব 1 ভাগ। তাহলে এইটা হচ্ছে 3/1 যেটাকে আমরা বলবো 1/3, 3টা অংশের মধ্যে 1 অংশ, 3টা ভাগের মধ্যে 1টা ভাগ। তো বলতেছে একটা সংখ্যা, তো আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা x। সবসময় আমরা একটা জিনিসই চলক আপনার যেটা পছন্দের, আপনার ক চলক পছন্দ হলে ক ধরেন, x চলক পছন্দ হলে x ধরেন, অন্য যদি কোনো চলক পছন্দ হয় আপনি সেটা ধরেন, কিন্তু সবসময় একটা জিনিসই ধরেন, এতে করে আপনার জন্য আবার কোনটা ধরবো এটা নিয়ে সময় নষ্ট না হয়। তাহলে কোন সংখ্যা, তার মানে সংখ্যাটা x, এর 1/4, তার মানে x এর 4/1 ওই 1/4 সহিত যদি 20 যোগ করেন তাহলে যোগফল হচ্ছে 100। এখন এখানে আসলে এই প্রশ্নটা যে কোনো না হয়ে কোন সংখ্যার হইতো, মানে ও কারটা আসলে দেওয়াটা হচ্ছে উচিত হয়নি, যদি এরকমই হচ্ছে প্রিন্টিং মিস্টেক আর কি। এটা অ্যাকচুয়ালি কোন সংখ্যার 1/4 সহিত 20 যোগ করলে যোগফল হচ্ছে 100। তো আপনি যদি সমীকরণ দিয়ে করেন তাহলে তো আপনি পেয়ে যাচ্ছেন যে কি বলতেছে কোন সংখ্যার, তার মানে এই সংখ্যার 1/4, তার মানে 1/4, কোন একটা সংখ্যার 1/4, তাহলে ওই সংখ্যার সাথে আপনি 1/4 গুণ করতে পারেন, অথবা আপনি ওই সংখ্যাটাকেই 4 দিয়ে ভাগ করে দিতে পারেন। কারণ ধরেন একটা সংখ্যা হচ্ছে 100,
তার 4 ভাগের 1 ভাগ, মানে 100কে 4 ভাগ করবেন, তার 1 ভাগ নেবেন। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু 4 পঁচিশে 100। তার মানে আমার হচ্ছে যদি 4 ভাগের 1 ভাগ আমার যদি নিতে হয়, 4 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল থাকবে সেটাই হচ্ছে আমার 1 ভাগ। তাহলে x/4 প্লাস হচ্ছে আমার 20 যোগ করলে হয় হচ্ছে আমার 100। প্রশ্নে কিন্তু এটাই বলতেছে। রিটেনে হলে আমরা বলবো প্রশ্ন মতে। আগে প্রথমে লিখবো ধরি সংখ্যাটি x, তারপরে লিখবো হচ্ছে প্রশ্ন মতে। প্রশ্ন মতে x/4। কেন x/4? কারণ 1/4, 4 ভাগের 1 ভাগ। আর 4 ভাগের 1 ভাগ মানে 4 দিয়ে ভাগ করে দিলেই 4 ভাগের 1 ভাগ। 3 ভাগের যদি 1 ভাগ বলতো তাহলে 3 দিয়ে ভাগ করে দিলেই 3 ভাগের 1 ভাগ। কিন্তু যদি বলতো 4 ভাগের 3 ভাগ, তখন কি করতাম? তখন কিন্তু এই যে প্রথম যেটা বললাম 4 ভাগের 3 ভাগ, তাহলে সংখ্যাটা x এর সাথে আমার 4 ভাগের যেহেতু 3 ভাগের কথা বলতেছে, তাহলে 3/4 ওইটা আমি গুণ করে দিব। যদি আমাকে বলে 2/3, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বলতেছে তৃতীয়াংশ, 3টা অংশ আছে, তার মধ্যে 2 অংশ, তাহলে 2/3 সংখ্যাটা যদি x হয় তাহলে x গুণন 2/3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মূল হচ্ছে ফান্ডামেন্টালস, যে আমরা কোনো একটা সংখ্যার যদি অংশ বলে তাহলে সেই আমরা ভগ্নাংশটা গুণ করে দিব ওই সংখ্যার সাথে। আচ্ছা, আর আমরা জানি x বা গুণন 1/4 যেহেতু 1/4, তার মানে এই রুলস অনুযায়ী আমরা কি 1/4 গুণ করে দিলে আসলে x/4ই কিন্তু থাকতেছে। এখন এটা সিম্পল, মানে এই প্রশ্ন মতে এটা জেনারেট করাই হচ্ছে আপনার কাজ ছিল, মানে কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। তাহলে এখন যদি আপনি লসাগু করেন তাহলে লসাগু হচ্ছে 4x প্লাস 4 বেশি হচ্ছে 80, এটা হচ্ছে আমার 100। তাহলে হচ্ছে x প্লাস 80, 4টা ওই পাশে গেলে এই পাশে ভাগ আছে, সমানের ডান পাশে গেলে গুণ হয়ে যাবে। 100 গুণন 4 তাহলে হচ্ছে 400। সুতরাং x কি হবে? এই 80টা বাম পাশে আসছে, ওই পাশে গেলে ডান পাশে চলে যাবে। তাহলে 400 থেকে 80 বিয়োগ 320, এটাই হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে পুরো রিটেনের আনসার। এখন আপনি একটু যদি চিন্তা করেন, দেখেন মুখে মুখে আপনি কিভাবে বের করতে পারেন। বলতেছে কোন সংখ্যার, তার মানে একটা সংখ্যা x এর 1/4, তার মানে 4 ভাগের 1 ভাগের সাথে যদি আমি 20 যোগ করি তাহলে যোগফল হয় হচ্ছে 100। তাহলে 20 যোগ করার আগে কত ছিল? তাহলে 20 যোগ করলে হয় হচ্ছে 100। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 20 যোগ করার আগে ছিল হচ্ছে আমার 80। 20 যোগ করার আগে কত ছিল? ছিল হচ্ছে আমার 80। এই যে দেখেন কি বলতেছে, কোন সংখ্যার 1/4 সহিত 20 যোগ করলে 100 হয়। তাহলে 100 থেকে আমি যদি 20 বিয়োগ করে দেই তাহলে এই যে 80টা, এইটাই কিন্তু আমার 1/4 ওই সংখ্যাটার। তার মানে 1/4, 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার 80। ব্যাপারটা বুঝেন, 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কি 80। তাহলে আমার কি দেখেন, 1 ভাগ যদি 80 হয় তাহলে আমার তো মোট ওই সংখ্যাটা বের করতে বলছে। কোন সংখ্যাটা? তাহলে 4 ভাগ ইকুয়াল কত হবে? 4 গুণন হচ্ছে আমার কি 4 গুণন 80, তাহলে 4 8টা হচ্ছে আমার 32। দেখেন চিন্তা ভাবনা, যদি আপনি ম্যাথগুলো ধরতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই করে ফেলতে পারবেন। এইটাও দ্রুত করতে পারবেন, অনেকে এমসিকিউতেও এইভাবে ধরে করবেন, ক্যালকুলেশন একটু ফাস্টলি করবেন। কিন্তু আপনি যদি এটা ম্যাথটা পড়ে বুঝতে পারেন, বলতেছে কোন সংখ্যার 1/4 সহিত 20 যোগ করলে যোগফল 100 হয়। 1/4 সাথে 20 যদি যোগ করেন তাহলে যোগফল 100। তাহলে 20 ফেলে দেন, তাহলে 20 ফেলে দিলে আপনার 1/4 কত? 1/4 হচ্ছে আমার 80। তার মানে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ 80। তাহলে 1 ভাগ যদি 80 হয় ভাই, 4 ভাগ কত? 4 8টা 32, 320। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, দেখেন এই প্রশ্নটা কি বলতেছে। দেখেন প্রশ্ন বলতেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক বলতেছে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে গুণফল 120 হয়। সংখ্যাটি কত? কি বলতেছে দেখেন, একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে সংখ্যাটাকে আগে 10 দিয়ে ভাগ করলাম, দিয়ে ভাগফল যেটা পাইছি তাকে 8 দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণফল 120। তার মানে একটা যে আমি এখানে যে 10 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা পাইছি, এই ভাগফলকে যদি 8 দিয়ে গুণ করছি তাহলে গুণফল 120 হয়। এখন 10 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা, এটা যদি আমি বের করতে চাই তাহলে 120কে 8 দিয়ে ভাগ দিতে হবে কি হবে না বলেন তো? একটু সিম্পলি বোঝার চেষ্টা করেন। বলতেছে যে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে, তাহলে একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা আমার আছে
এই ভাগফলকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে আমার 120। তাহলে এই যে 120 কে দেখেন তো দুইটা সংখ্যা, ধরেন ভাগফলকে আপনি a ধরলেন আর এই 8 হচ্ছে b, a আর b গুণ করলে হচ্ছে 120। তাহলে a ইকুয়াল কত হবে তো বলেন তো? 120 কে b দ্বারা ভাগ করা। তার মানে এই 120 কে যদি আপনি 8 দিয়ে ভাগ করে দেন তাহলে আমাদের এখানে কত হবে? 8 15 120। তাহলে এই 15টা এইটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে আমার ভাগফল। এটা হচ্ছে আমার কি? ভাগফল। তাহলে বলতেছে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে, তারপর ভাগ করার পর যে ভাগফল পাওয়া যায় তাকে 8 দিয়ে গুণ করলে, ভাগ করে 8 দিয়ে গুণ করলে 120 হয়। তাহলে 120 কে যদি আমি 8 দিয়ে ভাগ করে দেই তাহলে যে 15 পাওয়া যায়, এইটা হচ্ছে ওই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করার পরে ভাগফলটা পাইছে। তাহলে ওই সংখ্যাটা কত? তাহলে এই 15টাকে পাওয়া গেছে হচ্ছে ওই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে। তাহলে সংখ্যাটা হবে এর সাথে আমার কি 10 দিয়ে গুণ করা, তার মানে 15 কে 150, সংখ্যাটা হবে 150। ব্রেন যদি শার্প, মানে ওই যেটা আমি কিন্তু ক্লাসের শুরুতেই আপনাকে বললাম যে আপনি যদি খুব মনোযোগ দেন এবং বাসায় যদি প্র্যাকটিস করেন, এগুলোর জন্য আলাদা তো কোনো সূত্র ভাই না, কোনো সূত্র না, প্রশ্ন যেটা বলা আছে সে অনুযায়ী আপনাকে কি করা, সে অনুযায়ী আপনাকে ডাটাগুলা শুধুমাত্র লেখা এবং ওই ছোটখাটো ক্যালকুলেশন করা। এবং সত্যিকার অর্থে এই জাতীয় ম্যাথের ভাষা যারা বুঝতে পারে, যাদের ব্রেনে, তারা আসলে যে কোনো ইনস্ট্রাকশন সহজেই বুঝে যায়। আর হচ্ছে যারা বুঝতে পারে না তাদেরকে ছোটবেলায় বলতো, যেমন আমার দাদা আমাকে বলতো, ওই কিছু যদি না বুঝতাম তাহলে বলতো যে হুশে খাটো বা মোটা হুশ। কাদেরকে বলে? যে হচ্ছে আসলে একটা কথা বলতেছে কিন্তু বুঝতেছে না বা ভুল বুঝতেছে। তো এই কথাটা, এই গণিতের এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, না বুঝতে পারলে যে মোটা হুশ বা হুশে খাটো ব্যাপারটা তা না। কারণ ছোট জিনিস যেটা চর্চা, ওই যে ছোটবেলায় যখন আমাদেরকে গার্ডিয়ানরা বলতো যে ছোট হুশ বা মোটা হুশ বা হুশে খাটো, অ্যাকচুয়ালি তারাই কিন্তু পরবর্তীতে ওটা শিখে কি হয়ে গেছে, মানে ওই ভুলগুলা কিন্তু আর করে না। তো আপনার যদি সমস্যা হয় আপনি জাস্ট বারবার এই জাতীয় ম্যাথগুলো একটু প্র্যাকটিস করেন, কিন্তু মনে করবেন আমি আপনার এটা রপ্ত করা পর্যন্ত আমি প্র্যাকটিস করে যাব। এবার আসেন, আপনি এই সিস্টেমটা রপ্ত না করলেও কিন্তু ম্যাথ হবে। কিভাবে হবে? তখন আপনাকে বলতে হবে ধরি, ওই যে লিখিত সিস্টেমে ধরি সংখ্যাটি হচ্ছে আপনার x। দেখি বলতেছে তাহলে এই সংখ্যাটা হচ্ছে x কে 10 দিয়ে ভাগ করে, x কে 10 দিয়ে ভাগ করলাম, দিয়ে 8 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হয় হচ্ছে 120। তাহলে এটাও কিন্তু খুব বেশি সময় লাগবে না। কি বলতেছে? ধরেন আপনি প্রশ্ন করছেন যে ভাই আমার এটা মাথায় ঢোকে না, তখন কি বলতেছেন? সংখ্যাটা x কে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে x কে 10 দিয়ে ভাগ করা মানে x/10, ভাগ করে যে ভাগফলটা হইলো x/10, একে 8 দিয়ে গুণ করলে গুণফল 120 হয়। এখন আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে আমরা x কি করব ভাই? x তাহলে কি করব? তাহলে x ইকুয়াল আমাদের হবে এই যে 10 এই পাশে ভাগ আছে, সমানের ডান পাশে গেলে 10টা ওই পাশে যে গুণ আকারে হবে 120 গুণন 10। আর এই যে 8টা বাম পাশে গুণ আকারে আছে বা ডান পাশে গেলে 8 ভাগ হয়ে যাবে। এখন আমি ক্যালকুলেশন করে 8 15 120, 15 আর 10 150। তাহলে এটাও যে খুব বেশি সময় লাগতেছে তা কিন্তু না, কিন্তু আপনাকে অন্তত হয় দেখে পারতে হবে, অথবা যেটা করতে হবে যে কথাটা লেখা আছে সেই অনুযায়ী আমি সমীকরণ লিখবো। উল্টাপাল্টা কিন্তু কিছু লেখা যাবে না। আপনারা যদি উল্টাপাল্টা লিখতে চান তাহলে হবে না। আর এগুলা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। চিন্তা কেন করবেন? প্রশ্ন যেভাবে লেখা আছে সোজাসুজি বুঝতে হবে। এবং ওই যেটা বললাম, মজার যেটা কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু এগুলা ডিপেন্ড মানে আমাদের উপরে। যেমন যেই সকল মানুষেরা গণিত বুঝে না, এরা একটু পেঁচানো হয়, কারণ গণিত সরল জিনিস। গণিত হচ্ছে কি? সরল জিনিস, সোজা সাপটা হিসাব, মানে যুক্তি, মানে রেশনাল পিপল, যুক্তিবাদী মানুষ। ঠিক আছে, অতিরিক্ত যুক্তিবাদীও হওয়া যাবে না, কারণ মানুষের জ্ঞানের অভাবে যুক্তিটাকে অন্যদিকে আবার কি করে, কারণ মানুষ যতটুকু জানে সেই অনুযায়ী সে যুক্তি দাঁড় করায়। তাহলে যুক্তি তো আসলে শেষ নাই। যে আসলে রেশনাল বলতে যুক্তিবাদী, অবশ্যই আপনাকে পড়াশোনা করে যুক্তিবাদী হইতে হবে। কারণ যে আসলে পড়াশোনা করে নাই, যার ভিতরে জ্ঞান নাই, তো জ্ঞান নাই মানে একদমই যে নাই তা তো না, সে দেখেও তো কিছু হলে শিখছে। তো ও একটা যুক্তি দাঁড় করায়, তার প্রত্যেকটা স্টেপের পেছনে বা প্রত্যেকটা তার ধারণা বা প্রত্যেকটা তার বিশ্বাসের পেছনে একটা যুক্তি দাঁড় করায়। তো মানুষের যুক্তি কতটা নিখুঁত হবে সেটা নির্ভর করে হচ্ছে তার পেছনে তার পড়াশোনা,
তার পেছনে তার পড়াশোনা, তার চিন্তা ভাবনা। তো যারা আসলে ওই যে একটু বাঁকা বুঝে, তার মানে আমি বললাম একরকম, বুঝছে আর এক রকম, ওরা অ্যাকচুয়ালি গণিত পারে না। এটা আপনি খেয়াল করতে পারেন, এটা খেয়াল করতে পারেন। এবং যদি আপনি নিজে গণিতে দুর্বল হন, তাহলে এইটা আপনি অনেক জায়গায় শুনেছেন কি না এটা একটু খেয়াল করেন, যে কথা বললে কথা বুঝিস না। যারা গণিতে একটু দুর্বল হয় এরা কিন্তু আসলে এই জিনিসটা কথা বললে অন্যভাবে নেয়, মানে রাইট ট্র্যাকে কথাটা ধরতে পারে না। দেখেন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে কি বলতেছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, ভাই আমার সংখ্যাটা এক্স, তাহলে পড়তেছেন আর লিখতেছেন কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে 2x। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে 2x এর সাথে, 2x এর সাথে সংখ্যাটির 1/3, তাহলে 1/3 মানে কি 3 দিয়ে ভাগ করা, যোগ করলে যোগফল 49 হয়। তাহলে দেখেন বলতেছে কোন সংখ্যা, তাহলে সংখ্যা ধরে নিছেন x, এর দ্বিগুণের সাথে 2x হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণের সাথে সংখ্যাটির 1/3 x/3 ইকুয়াল হয় হচ্ছে 49। দেখেন, আপনি পড়বেন, আপনি লিখবেন, এই সমীকরণটা আপনি জেনারেট করতে পারতে হবে। উল্টা অন্য কোনো সিস্টেম বা ব্রেন কাজ করতেছে না, এটা হওয়ারই কথা না। ব্রেন কেন কাজ করবে না বলেন? তার মানে আপনার মনোযোগ নাই, আপনি পড়তেছেন, মনোযোগ নাই। কোন সংখ্যা, তো সংখ্যা তো আমি x ধরে নিছেন, সংখ্যাটা তো আপনার কাছে আছে, তার দ্বিগুণের সাথে সংখ্যার সাথে 2 গুণ করে দিলেন, তারপরে সাথে সংখ্যাটির 1/3, 1/3 মানে 1/3 মানে 3টা ভাগ করে তার 1 ভাগ, তার মানে 3 দিয়ে ভাগ করা। 1/3 যোগ করলে তো যোগ করে দিছেন। এখন আপনি যোগ করা লেখা আছে, আপনি কি বিয়োগ করবেন বলেন? লেখা আছে যোগ করা, আপনি কি বিয়োগ করবেন? না, বিয়োগ তো করা যাবে না, আপনি কেন করবেন? ঠিক আছে, তাহলে বলছে 49, এখন বলছে সংখ্যাটি কত, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু আমরা বের করব। এখন আপনি কি লসাগু করেন 3, এই লসাগুলো তো ছোটখাটো লসাগু, কারণ এর নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু হচ্ছে আমার 3, তাহলে 3 1 3, 3 গুণ 6x, আর 3 1 3, তাহলে 1 গুণন x, x ইকুয়াল 49। এবার তাহলে 6x আর x হয় 7x ইকুয়াল 49 গুণন 3। এবার তাহলে x ইকুয়াল কত হবে 7, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 49 গুণন 3 ভাগ 7। বলেন তো, একটু চিন্তা করেন, আমি এখানে কিন্তু এটার গুণটা কেন দেই নাই ভাই, আমি এখানকার গুণটা কেন দেই নাই, এটা কি চিন্তা করছেন? আপনি তো হইলে মনে হয় পরের লাইনে আবার গুণ করতে চাইতেন, না আমি গুণ দিব না, কারণ আমার এখানে আছে একটা দিয়ে কাটাকাটি হবে। তো যেহেতু ছোট আকারেই আছে, তাহলে কাটাকাটিতে সহজ করবেন, আপনি গুণ করে দিয়ে আবার এই 49 আর 3 আগে গুণ করে দিয়ে পরের লাইনে বসাইছেন, 3 নং 27, সাথে আছে 2, 3 4 12 14 দিয়ে 147কে আবার 7 দিয়ে ভাগ করতে যে মাথা আপনার নষ্ট, এগুলো কাজ করবেন না, কারণ কাটাকাটি আপনার সামনের দিকে আছে। কারণ দেখেন, এবার দেখেন কত সহজে কাটাকাটি করতেন, 7 7 49, 3 7 21, আর না হলে এটা যদি গুণফল বসাই দিতেন, পরের দাতে 147কে আবার 7 দিয়ে ভাগ করা লাগতো, তাহলে দুইটা ক্যালকুলেশন অযথা করতেন। এই জিনিসগুলো কিন্তু মানে এমনি এমনি বলতেছি তা না ভাই, আপনাকে এগুলো অবশ্যই টুকে রাখতে হবে, যে আমি যখন কোনো একটা ম্যাথের ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন শেষ না হওয়া অবধি আমি এইভাবে রাখাটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, যেখানে ক্যালকুলেটর দেয় না। ঠিক আছে, তাহলে আমার ভ্যালু হচ্ছে 21, আমার ভ্যালু কত হচ্ছে, আমার ভ্যালু হচ্ছে 21। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, একটু জটিল থেকে জটিলতার দিকে যে আমরা যাচ্ছি, তাহলে প্রশ্ন দেখেন কি, এনএসআইএন হচ্ছে আপনার জুনিয়র ফিল্ড অফিসার নিয়োগের পরীক্ষা। কোন সংখ্যার 3 অষ্টমাংশের সাথে কোন সংখ্যাটা তাহলে x, ক্লাসের শুরুতে তো যারা ছিলেন তারা তো ভুল হওয়ার কথা না, কারণ বলছে 3 অষ্টমাংশ, তার মানে কি 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের কি আমার 3 ভাগ, 3 অষ্টমাংশ, তাহলে 8 ভাগের 3 ভাগ, এখানে ভ্যালুগুলো 21। আপনার যেটা সুবিধা হয়, x এর সাথে ইংরেজি লেখাটাই অনেকের জন্য আসলে কমফোর্টেবল, যেটা আপনার ভালো লাগে। ধরেন বলছে 3 অষ্টমাংশ, তার মানে 8 ভাগের 3 ভাগ, তাহলে সংখ্যা যে আমি x ধরছি, x গুণন x এর 3 অষ্টমাংশ মানে কি ওই যে 8 ভাগের 3 ভাগ আপনি লিখে দিলেন। কোন সংখ্যার 3 অষ্টমাংশের সাথে এর দ্বিগুণের, তাহলে এই সংখ্যাটা যে x ছিল, তাহলে এর দ্বিগুণের, তার মানে 2x, এর দ্বিগুণের 2/5 যোগ করলে, 2/5 মানে কি 2/5, তাহলে এর দ্বিগুণের 2x এর 2/5 2/5 যোগ করলে, মেরে দেন যোগ,
যা হয় তা মূল সংখ্যা, মূল সংখ্যা কে? মূল সংখ্যা হচ্ছে আমার এক্স, তা মূল সংখ্যা থেকে 21 বেশি, তার মানে মূল সংখ্যার চাইতে আপনি কি করে দিলেন? 21 যোগ করে দিলেন। হইলো কি হইলো না? দেখেন এবার চিন্তা করেন আমরা কি ঠিক লিখছি কিনা। এবার আপনি একটু চিন্তা করেন যে আপনি কি ঠিক লিখছেন কিনা। দেখেন কি বলতেছে, কোন সংখ্যার 3 অষ্টমাংশের দ্বিগুণের 3 অষ্টমাংশের সাথে, কোন সংখ্যার 3 অষ্টমাংশের সাথে এই যে জায়গা কোন সংখ্যার 3 অষ্টমাংশের সাথে এর দ্বিগুণের 2 পঞ্চমাংশ যোগ করলে, এর দ্বিগুণের 2 পঞ্চমাংশ যোগ করলে মূল সংখ্যাটি থেকে 21 বেশি হয়, মূল সংখ্যা থেকে 21 বেশি হয়। সংখ্যাটি 3 পঞ্চমাংশ কত? ওই অংশে আমরা পড়ে যাচ্ছি, আগে সংখ্যা বের করব। এখন আমি এখানে এক্সটা, আপনার যেটা প্রবলেম হবে যে ভাই আমি ডান পক্ষে এক্সটা যোগ করব না বিয়োগ করব। আপনাকে আমি বললাম 13 10 এর চেয়ে 3 বেশি। কি বলছি? 13 10 এর চেয়ে 3 বেশি। তখন আপনি কি লিখবেন? যখন এটাকে সমীকরণ আকারে লিখবেন, তার মানে 13 10 এর চেয়ে 3 বেশি, তার মানে 13 থেকে 13 আসলে এই যে 10 এর চেয়ে যেহেতু 3 বেশি, ছোটকে 10 ছোট, তাহলে 10 এর সাথে ওই বেশিটা যোগ দিয়ে দিলে দুই পক্ষই সমান হয়ে যায়। অথবা আপনার 13 যেহেতু 10 এর চেয়ে 3 বেশি, তার মানে 13 থেকে বড়টা থেকে ছোটটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমার এই যে যত বেশি ওইটা পাওয়া যায়। তো এখানে বলতেছে যোগ করলে যোগ করলে যা হয়, যোগ করলে আমাদের যে ভ্যালুটা হয় সেটা মূল সংখ্যা থেকে 21 বেশি। তাহলে মূল সংখ্যাটা তখন ছোট হয়ে যাচ্ছে, এই যোগফলটা মূল সংখ্যার চাইতে ছোট। এই জন্য আমি এই সিস্টেমটা ইউজ করেছি যে আমি বলতেছি 13 10 এর চাইতে 3 বেশি, তাহলে 13 ইকুয়াল 10 প্লাস 3, ছোটটার সাথে ওই বেশিটা আমরা যোগ করে দিব। তাহলে ছোট হচ্ছে আমার ওই সংখ্যাটা, ওর সাথে বেশি আমার যোগ। বুঝতে হবে? ঠিক আছে, তাহলে এখন এটাকে আমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কিন্তু কঠিন না, ক্যালকুলেশন যদি করেন দেখেন 5 আর 8 এর লসাগু কত? আপনি আরেক লাইন একটু করে নিতে পারেন। উপরে হচ্ছে 3x, নিচে 8 প্লাস এখানে কত হবে বলেন তো? 2 দুগুণে 4x, এখানে তাহলে লসাগু কত হবে? 5 8 হচ্ছে আপনার 40, 5 8 হচ্ছে 40। এবার 8 দিয়ে 40কে ভাগ দিলে 5, তাহলে 3 5 15x, আর 5 দিয়ে 40কে ভাগ দিলে 8, 4 8 হচ্ছে 32x, ইকুয়াল হচ্ছে x প্লাস 21। ঠিক আছে, এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এই 40টা ভাগ আছে ওই পাশে নিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 15 আর 32 যোগ করলে কত হয়? 47x, ইকুয়াল এই 40 দিয়ে x কে গুণ করলে 40x প্লাস 40 গুণন 21। আমি কিন্তু এখনো এটা গুণ করে দেই নাই। কি কারণে করি নাই? আগের ম্যাথের মতো এখনো কিন্তু গুণ আমি করব না। আপনি কিন্তু এই গুণটা করতে যেয়েন না, এই গুণ করবেন না, কারণ আমার কাটাকাটি করা লাগবে ভাই। এবার x গুলাকে আপনি এক জায়গায় নিয়ে আসেন, এই 40x কে একবারে x গুলা সব বাম পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে 47x আছে, 47x আর 40x এই পাশে আসলে অবশ্যই 40x মাইনাস হয়ে যাবে, তাহলে 40 গুণন 21। আমি কিন্তু জোট জেড টানতেছি, এখানে গুণটা করে ফেলতেছি না, কারণ ভাগ করতে হবে সামনে। এবার তাহলে 7x ইকুয়াল তাহলে আমার কত হবে? 40 গুণন 21 ডিভাইডেড বাই হচ্ছে 7x, এই x একবারে আমি x ইকুয়াল তাহলে কত? 7 দিয়ে ভাগ। এবার দেখেন আমি কেন আসলে এইটা হচ্ছে ভাগটা গুণটা করে ফেলি নাই, কারণ আমি জানি আমার কাটাকাটি হবে। তাহলে 3 7 21, এবার 3 40 120, 3 40 120, তার মানে এই পুরা সংখ্যাটা আমার কত? x ইকুয়াল হচ্ছে 120, x ইকুয়াল কত? 120। কিন্তু প্রশ্নে কিন্তু আমার বলে নাই সংখ্যাটা কত। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে কি বলেছে সংখ্যাটা কত? না, সংখ্যাটার 3 পঞ্চমাংশ। ভাই 3 পঞ্চমাংশ মানে কি? পঞ্চমাংশ, ভাগ হবে মোট 5টা, এর মধ্যে আমরা 3 ভাগ নিব। তাহলে সংখ্যা হচ্ছে আমার 120, 120কে 5 ভাগ করে ফেলি, তাহলে 5 ভাগ করলে আমরা কত? 5 24 120, 5 দুগুণে 10, 2 2 0 20, 5 দুগুণে 10, তাহলে থাকতেছে 2 2 0 4 5 20, 24। এবার তাহলে আমাকে মোট 5 ভাগ করলাম, প্রতি ভাগে 24 করে পড়তেছে, এর বলতেছে কত? 3 অংশ, তার মানে 3 গুণন 24, 3 24 হচ্ছে 72। এটা হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে আমার কি আনসার। বুঝতে পেরেছেন?
এই ম্যাথগুলো কিন্তু এইরকম ম্যাথ যদি পরীক্ষায় এসে যায় তাহলে আপনি মুখে মুখে করতে গেলে এর চাইতে এটা পেঁচাবে, দরকার নাই। এই ধরনের ম্যাথগুলো সবার লাস্টে আপনাকে আনসার করতে হবে, সবার লাস্টের দিকে আপনারা আনসার করবেন। এবং আপনার যেটা করতে হবে, খুব ফাস্টলি করলে কিন্তু এই ম্যাথটা আপনি 1 মিনিটের মধ্যে করতে পারবেন, ঠিক আছে? একটু বেশি সময় লাগবে, একটু বেশি সময় লাগবে, শুধু বললে তো হবে না 10 সেকেন্ডে সব ম্যাথ সমাধান করা যায় না, কিছু ম্যাথ আপনার অন্তত লাগবে। যেমন তখন আপনি কি করতে পারতেন, আপনি যখন ফার্স্টলি হবেন, ফার্স্ট করবেন, তখন এই লাইনটা দেখেন, বলতেছে কোন সংখ্যা 3 অষ্টমাংশ, তখন আপনি লিখতেন 3x/8, 3 অষ্টমাংশ। তার দ্বিগুণের 2 পঞ্চমাংশ, তাহলে দ্বিগুণ 2x গুণন 2/5, তো এইটাকে আপনি সাথে সাথে 4x/5 লিখতে পারতেন। এই যে এই লাইনে আপনি চলে আসতে পারতেন, এই লাইনে চলে আসতে পারতেন, ইকুয়াল এটা লিখতেন। এই লাইনে যখন চলে আসতেন আপনি কিন্তু একবারে এই লাইনে আসার পরে, এই লাইনের পরে এই লাইন করলেন, তারপরে কিন্তু আপনার মাথায় যেটা আসতো, তারপরে আপনি যেটা আসতো দেখেন, এই 40, এই যে 40 আছে, এই 40টা এর সাথেও গুণ হইতো, তখন আপনি চিন্তা করতেন 15x আর 32x 47x, আর এই 40টা এই পাশে x এর সাথে গুণ হয়ে 40x, তাহলে 47 থেকে 40x বিয়োগ করলে আমার হবে হচ্ছে 7x। এই লাইনের পরেই আপনি চিন্তায় করতেন এইটার পরে হবে হচ্ছে 7x, আর ডান পাশে থাকবে এই 40 আর 21, ঠিক আছে? তখন আপনি x ইকুয়াল বের করবেন, এত দ্রুত করতে পারবেন। এটা প্রথমটা হচ্ছে রিটেনেরটা দেখাইছি, আর পরেরটা হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য আপনি এইভাবে করবেন। তাহলে এবার দেখেন আরেকটা ম্যাথ দেখেন, এটাও এনএসআই এর ম্যাথগুলো কিন্তু তুলনামূলক একটু কিন্তু ক্রিটিক্যাল আসে, এনএসআই এর আপনার পরীক্ষার কিন্তু অনেকেরই কিন্তু এটাতে ইচ্ছা থাকে। তো এবার দেখেন যে 3টি সংখ্যার, এবার কয়টা সংখ্যার কথা বলছে কিন্তু 3টা সংখ্যা। তো 3টি সংখ্যার গুণফল, তার মানে ওই যে 3টা সংখ্যার গুণফল আসলে 972। 3টা সংখ্যার গুণফল কত? 972। একটা ছোট সংখ্যা, 3টি সংখ্যা যেহেতু, একটা হবে সবচেয়ে ছোট, ধরেন ছোট মানে ক্ষুদ্রতম, তারপরে হচ্ছে মধ্যম, আর হচ্ছে বড়। তো রিলেশন দিছে, দেখেন আপনার ভাষাগুলো একটু চিন্তা করেন, বলতেছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 1/3। তো ক্ষুদ্রতম সংখ্যা প্রথমটার সাথে ভাই বৃহত্তমটার দেওয়া আছে, আপনি কোনো সময় ওইটা টাচ করে একটা মানে ডিসিশনে যাবেন না, কারণ পরপর যদি 2টা থাকে তখন আপনার ডিসিশনটা আসবেন। দেখেন যদি পরপরে 2টা থাকে তখন আপনার ডিসিশনে আসবেন। বলছে ছোটটা আর বড়টা, ছোটটা বড়টার 1/3। আপনি এটা মাথায় রাখেন যে ছোটটা যদি 1 অংশ হয় বড়টা হবে 3 অংশ, ছোটটা যদি 2 অংশ হয় বড়টা হবে তার কত? 1 এর চাইতে কত গুণ? 3 গুণ। তার মানে ছোটর চাইতে বড়টা কয় গুণ? 3 গুণ, 3x গুণ, ঠিক আছে? দেখেন বলতেছে ছোটটা বড়টার 1/3, তার মানে বড়টা যদি 3 ভাগ হয় ছোটটা ভাই 1 ভাগ, তাহলে বড়টা যদি আমার 2 ভাগ হয়, ছোটটা যদি আমার 2 ভাগ হয়, তাহলে বড় কত হবে? 2 গুণন 3, 6 ভাগ হবে। তো আপনি এইটা যখন আপনি প্রশ্ন দেখেছেন, আপনি এইটা মাথায় আসতে হবে, ও আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 1/3, তার মানে ছোট সংখ্যাটি যদি 1 ভাগ হয়, বড় সংখ্যাটি আমার 3 ভাগ, এইটা আপনি আসলেন। কিন্তু পরপর 2টা রিলেশন পান নাই, ওই জন্য ওইটা আপনি চূড়ান্তভাবে লিখবেন না, কারণ আমরা তো আসলে এখনো জানি না যে পাশাপাশি 2টা রিলেশনটা কি। দেখেন পাশাপাশি রিলেশনটা তারপরে লাইনেই প্রশ্ন দেওয়া থাকবে। মধ্যম সংখ্যাটি কি বলতেছে? প্রশ্ন বলতেছে মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার, মধ্যম সংখ্যাটি, দেখেন মধ্যম মানে এই যে মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার, ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা 3/2 গুণ। তার মানে এখন দেখেন এই যে বাই আছে না, আপনি খুব সহজ, আগে যেমন 1/3, তার মানে ছোটটা আমার 1 ভাগ, ছোটটা হচ্ছে আমার 1 ভাগ, উপরেটা ছোট আর নিচেটা বড়। এখন বলতেছে মধ্যম সংখ্যাটা, আগে মধ্যম বলছে, তার মানে মধ্যম কি বলতেছে? মধ্যম ডিভাইডেড বাই হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে ক্ষুদ্রটাকে আমরা ছোট ধরছি, ইকুয়াল বলছে 3/2। তার মানে মধ্যমটা আমার 3 ভাগ আর ছোটটা হচ্ছে 2 ভাগ।
দেখেন ব্যাপারটা বুঝতে পারছেন, আমি কিন্তু বুঝাচ্ছি সময় নিয়ে, কিন্তু আপনি কিন্তু এটা বুঝে ফেললে আপনি খুব দ্রুত করতে পারবেন। বলতেছে মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা 3/2 গুণ, তাহলে মধ্যমটা আগে আছে, মধ্যমটা 3 ভাগ আর ক্ষুদ্রতমটা হচ্ছে আমার 2 ভাগ। তাহলে মধ্যম আর ছোট এভাবে লিখতে পারেন 3 ভাগ 2 ভাগ। তাহলে আপনি এখনো কিন্তু আসছেন পরপর, যেহেতু দুইটা, ছোটটা হচ্ছে আমার 2 ভাগ, তার মানে বড় মধ্যমটা হচ্ছে আমার 3 ভাগ। আর তাহলে বড়টা কত হবে ভাই? বড়টা হবে, কারণ প্রথমেই এই রিলেশনটা দেওয়া হয়েছে, বড় ছোটটা যদি 1 হয় বড়টা 3, ছোটটা তাহলে যদি আমার 2 হয় তাহলে বড়টা 3 দুগুণে 6। যেহেতু ভাগের কথা বলতেছি, কিন্তু আমি কিন্তু বারবার বলছি এত অংশ, ছোটটা 1 ভাগ, প্রত্যেকটার সাথে আমরা x ধরে নিব। তার মানে ছোটটা 2x, বড়টা তাহলে 3x, মধ্যমটা 3x আর বড়টা 6x। ঠিক আছে, তাহলে আমি এই যে আমার প্রশ্ন যে ধরে নেওয়া, এটা রিটেনের ক্ষেত্রে কিন্তু এটা মানে রিটেনেই কিন্তু এটা ধরে নেবেন একসাথে, রিটেন কিন্তু এবং এমসিকিউ দুইটাই হচ্ছে। আপনার বেসিকটা নিতে হবে যে আমি কেন কোনগুলা ধরবো, না হলে কিন্তু আপনি আর আগাইতে পারবেন না। এই ম্যাথ বলবেন যে এত কঠিন কঠিন ম্যাথ দিচ্ছে, এগুলো পারা যায়? বুঝেন? নাইলে আপনি কি বলবেন এত কঠিন কঠিন ম্যাথ দিচ্ছে, এগুলাতেই পারা যায় কিনা? তাহলে আপনার প্রশ্ন মতে এবার দেখেন, আপনি কিন্তু ডিসিশনে আসছেন 2x 3x 6x, 2x 3x 6x গুণ করলে গুণফল হচ্ছে 972। এবার তাহলে 3 দুগুণে 6, 6 6 36, তার মানে 36 x এর উপরে কিউব হবে হচ্ছে 972। এবার একটু দেখেন x এর উপরে কিউব হবে তাহলে কত? 972 ডিভাইডেড বাই 36। এখন আমরা ক্যালকুলেশন করব। এখন ক্যালকুলেশনটা একটু খেয়াল করবেন, ক্যালকুলেশনটা খেয়াল করবেন। এই যে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্ক দিয়ে আপনি চিন্তা করবেন। 36 একে 36, 36 কে 2 দিয়ে গুণ করলে 36 দুগুণে 72, 3 36 এ কত হবে? যেহেতু 35, 3 35 এ 105, তার মানে 100 এর উপরে যাচ্ছে। 3 36 এ 108, এটা আমি জানি, কিন্তু আপনি ধরেন জানেন না, তখন আপনার কিন্তু একটা কি করতে হবে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে। যদি 100 চাইতে বেশি যাচ্ছে, তার মানে 3 দিয়ে ভাগ যাবে না, তখন 36 দিয়ে 97 কে কাটলে 2 হয়, 36 দুগুণে 72, তাহলে 97 থেকে আমার 72 বিয়োগ করে দিব, তাহলে থাকতেছে 5 আর 2, 5 2 আর এই দুইটা আবার নিয়ে আসবেন, তার মানে 25 2। এবার একে আবার 36 দিয়ে ভাগ করবেন। তাহলে দেখেন 36 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে অবশ্যই এই জাতীয় ম্যাথে আপনাকে মানে পূর্ণ অংশ পাওয়ার কথা। আপনি তখন একটু চিন্তা করেন, 36 দুগুণে 72, 72 দুগুণে কত হয় ভাই? 144। তার মানে 144কে যদি আপনি 144কে যদি আপনি কি দিয়ে ভাগ করেন, 36 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি পাবেন 4, কারণ 72 এর মধ্যে 2টা 36 আছে। তাহলে 174 এর সাথে যদি আরও 2টা 72 মানে 2টা 36, তার মানে 72 যদি আপনি যোগ করে দেন, তাহলে কত হবে? 144 এর সাথে, তার মানে এইদিকে হচ্ছে আপনার কত? 56, আর ওইদিকে হচ্ছে আপনার 16, তার মানে 216 চলে যাচ্ছে। তাহলে 216 এর চাইতেও কিন্তু বেশি, 252, তাহলে আর একটা কিন্তু 36 আছে। তার মানে আছে কয়টা? 7টা 36। ক্যালকুলেশনে কিন্তু মারাত্মক মানে আপনার ইমাজিনেশন পাওয়ার লাগবে, আর এই ইমাজিনেশন পাওয়ার হবে ম্যাথের প্র্যাকটিসটা করার পরে। তাহলে আসতেছে কত? এই 36কে আপনি 972কে 36 দিয়ে ভাগ করলে 27, আপনার হাতে তো ক্যালকুলেটর নাই, তখন আপনি কি করতেছেন, এক্স কিউব ইকুয়াল যদি আমার 27 হয়, সুতরাং এক্স ইকুয়াল আমার কত হবে? আমরা 27কে লিখতে পারি 3 এর উপরে কিউব, কারণ আমরা জানি 3 গুণন 3 গুণন 3 ইকুয়াল হচ্ছে আমার 27। তাহলে 3 এর উপরে এক্স কিউব, 3 এর উপরে আমার কিউব, বাংলা ইংরেজিতে এক করে ফেলছি, এক্স এর উপরে কিউব 3 এটা, তাহলে এক্স এর উপরে 3 ইকুয়াল হচ্ছে আমার 3 এর উপরে 3, সুতরাং এক্স ইকুয়াল আমার 3। এখন বলতেছে সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এক্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে 2x, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 6 18, যোগ করলে 18 9 27 আর 9 33, অপশনগুলো নেই নাই, আনসার কত হবে? আনসার হবে 33। সঠিক আনসার হচ্ছে আমার 33। বুঝতে পারলেন কিনা জানান, বুঝতে পারলেন কিনা জানান। এগুলো কিন্তু আজকে যেগুলো দেখেন, আমরা কিন্তু আছি কোথায়? আমরা কিন্তু বলেছি কি বেসিক থেকে অ্যাডভান্স, আমরা কিন্তু একদম অ্যাডভান্স লেভেলে আছি, একদম অ্যাডভান্স লেভেলে আছি। এখন এতক্ষণ ধরে আমি এইটাকে বুঝালাম,
আপনি যদি এইটা যদি পারেন তাহলে এইটাকে একদম টাইমকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। মিনিমাইজ করা কেমন? মিনিমাইজ করা কেমন? আপনি যখন আপনি জানেন বাসায় তো আপনার থেকে আগেই প্রিপারেশন, মানে আপনি প্রিপেয়ার থাকতে হবে, আপনি প্রিপেয়ার থাকতে হবে বাসায়। কি কি প্রিপেয়ার থাকতে হবে? বুঝতেছেন, কোন সংখ্যা তিনটা সংখ্যার গুণফল আবার 972। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 1/3, তার মানে ক্ষুদ্রতম যদি 1 ভাগ হয় বৃহত্তমটা 3 ভাগ। এরপরে আসছে মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটির 3/2 গুণ, তাহলে মধ্যমটা যদি আমার 3 ভাগ হয় তাহলে ছোট সংখ্যাটা হবে ক্ষুদ্রতমটা 2 ভাগ। তাহলে আমি এটাই ফাইনাল করব যে আমার মধ্যমটা হচ্ছে আমার কত? মধ্যমটা 3 ভাগ আর ছোটটা হচ্ছে আমার তাহলে 2 ভাগ, তাহলে বড়টা 3 দুগুণে 6 ভাগ। দেখছেন, মানে পড়তেছেন, এটা করতে আপনার লাগলো 10 সেকেন্ড, এটা করতে আপনার লাগলো 10 সেকেন্ড। তার মানে 3 ভাগ, তার মানে এই যে এটা করতে আপনার 10 সেকেন্ড। এরপরে এসে এটা করতে আপনার লাগলো 10 সেকেন্ড। এরপরে এসে এইগুলা বলতেছে এদের গুণফল 972, তারপরে 3টা গুণ করে 9 গুণফল 972। তার মানে এবার 3 দুগুণে 6, 3 6 18, সরি 3 দুগুণে 6, 6 6 36, 36 x x x x x x 3টা x, আর 36 x টু দি পাওয়ার কিউব। এটা হচ্ছে আমার 972। এখন কথা হচ্ছে এই ভাগটা করতে আমরা কিন্তু 36 দিয়ে সরাসরি ভাগ করছি। আপনি পরীক্ষা হলে যেটা করতে পারেন আপনার জন্য 972 আর হচ্ছে আপনার 36। আপনি দেখেন, আপনি দেখতেছেন, আপনি কিন্তু এইটা কিন্তু 9 7 16 2 18, এটা কিন্তু 3 দিয়ে ভাগ করে ছোট করে নিতে পারেন। 3 দিয়ে ভাগ করলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 3 9 7, 3 দুগুণে 6, হাতে আছে 1, তাহলে 1 আর 2, এবার 3 4 12। আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 12 36। এবার কিন্তু আবার কিন্তু 3 2 5 4 9, আমরা কি প্রত্যেকটা অঙ্ক যদি যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা কিন্তু 3 দিয়ে। আমি কিন্তু এই সংখ্যার ক্লাসেই শিখিয়েছি শর্টকাট টেকনিকে বুঝবেন কিভাবে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। যদি প্রত্যেকটা অঙ্কের যোগফল যদি আমার কত 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন 3 2 5 আর 4 9, 9কে যেহেতু 3 দিয়ে ভাগ করতে পারবেন তাহলে 324কেও আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে আবার আপনি 3 দিয়ে ভাগ করেন, তাহলে 324কে 3 1 কে 3 আর 0 3 8 24, 108। এবার একে 3 দিয়ে করলে 4। দেখছেন কিভাবে ছোট হয়ে আসতেছে? তাহলে অত বড় ভাগ করার চাইতে আপনি এভাবে 3 দিয়ে ভাগ অর্ধেক করে 2 দিয়ে ভাগ করে নেবেন। এবার 4 দিয়ে যদি কাজ করেন, 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, 2 আর 8, 4 7 28, তাহলে 27। তাহলে এই যে আমার এখানে যেটা আসছে 27, এইভাবে আপনি করবেন। ঠিক আছে, তাহলে এখানকার ক্যালকুলেশন করতে এখানে আপনার 10 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, এই ক্যালকুলেশন করতে আপনাকে ধরলাম যে এটা করতে আপনার 30 সেকেন্ড লাগলো, তাহলে 40 সেকেন্ড। আর এই যে এখানে বসায় যে যোগ করে আরো 10 সেকেন্ড লাগবে, 50 সেকেন্ড করবেন। 50 সেকেন্ড আর 10 সেকেন্ডে মনে করেন 10 সেকেন্ড তো না, 5 সেকেন্ডে বা 2 সেকেন্ডে আপনি ফিল আপ করতে পারবেন। তো শুরুর দিকে আমি 10 সেকেন্ডের জায়গায় এইখানে আপনি একটু বেশি সময় নিয়ে নিছেন, 15 সেকেন্ড নিয়ে নিছেন। তো 1 মিনিটের মধ্যে কিন্তু এভাবে আপনাকে মিনিমাইজ করতে হবে। বুঝতে পেরেছেন? টেকনিক কিন্তু আপনার কাছে, আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেছেন বাসায় সেইটার উপরে নির্ভর করতেছে পরীক্ষার হলে যে আপনি পারবেন কি পারবেন না। এখন যদি মনে করেন আচ্ছা দেখা যাবে না পরীক্ষার হলে, তাহলে কিন্তু আপনার হবে না। ঠিক আছে, আপনি যদি মনে করেন আচ্ছা দেখা যাবে পরীক্ষার হলে, এটা কোনো টেনশন নাই, সো পরীক্ষার হলে যায় টেনশন নাই, বলবো এটা বাদ, এটা কঠিন প্রশ্ন পড়ছে আর হার সময় গালি গালাজ করতে করতে আসবো, এগুলা প্রশ্ন করে নাকি, এত কঠিন প্রশ্ন পারা যায়? 1 মিনিট দিছে সময়, প্রতিটা প্রশ্ন আমি 1 মিনিট সময় পাবো। ঠিক আছে, অথবা পরীক্ষা প্রতিটা প্রশ্নে আমার থাকে হচ্ছে 45 সেকেন্ড করে সময়। তো 45 সেকেন্ড করে সময় তো আপনার জিকে বাংলা দেখাইতে তো 45 সেকেন্ড লাগবে না, ওগুলো আপনার পারলে হয়ে যাবে 10 সেকেন্ডের মধ্যে। তো ম্যাথের দিকে সবসময় আপনি এভারেজে 1 মিনিট করে সময় পাবেন। আচ্ছা, এবারে আসেন আমরা আরেকটা সেগমেন্টের দিকে যাচ্ছি। বলতেছে একটি সংখ্যার একক স্থানীয় মান। এটা কিন্তু আমরা প্রথম দিনের ক্লাসে কিন্তু দ্বিতীয় দিনের ক্লাসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছিলাম যে একটা সংখ্যা, সাপোজ ধরেন একটা সংখ্যা 121, এই সংখ্যাটা 121, প্রথম যে অঙ্কটা থাকে এটা হচ্ছে একক স্থানীয়, দ্বিতীয় যে অঙ্কটা থাকে এটা হচ্ছে দশক স্থানীয়, তৃতীয় যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে শতক স্থানীয়। প্রথম ঘরের তাৎপর্য হচ্ছে আমার 1, এই জন্য একক স্থানীয় না, প্রথম ঘরের তাৎপর্য হচ্ছে 1। আর দ্বিতীয় ঘরের তাৎপর্য কত? 10। তৃতীয় ঘরের তাৎপর্য কত? প্রথম ঘরের তাৎপর্য হচ্ছে 1। তার মানে এখানে যে অঙ্কটা থাকবে তার সাথে 1 গুণ করব, কারণ এর হচ্ছে আমার তাৎপর্য, এই পজিশনের হচ্ছে গুরুত্ব 1, এই পজিশনের ভ্যালু হচ্ছে আমার 1।
তো এই পজিশনে আছে 1, এর সাথে 1 গুণ করলে 1ই থাকতেছে, তার মানে এই 1 এর হচ্ছে স্থানীয় মান হচ্ছে 1। এই যে 2 আছে, এই 2টা এই পজিশনের আবার পাওয়ার, এই পজিশনের দ্বিতীয় যে ঘরটা সেটাকে দশক ঘর, এই স্থানের একটা পাওয়ার আছে, এই স্থানের একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে 10। তো এই 10-এর ঘরে বসছে হচ্ছে 2, তার মানে এই 2 এর স্থানীয় মান, এটা কিন্তু 2 না, এই 2 এর স্থানীয় মান হচ্ছে আমার 2 গুণন 10, যেহেতু সে 10-এর স্থানে বসেছে, তাহলে 2 গুণন 10 তার মানে 20। আর এই যে তৃতীয় যে ঘরটা থাকে এটা কিন্তু শতকের ঘর, তার মানে এই ঘরের পাওয়ার হচ্ছে থাকতেছে 100, তাৎপর্য হচ্ছে 100। এখানে আছে 1, তার মানে 1 গুণন 100। এখানে যদি থাকতো 3 তাহলে হয়তো 3 গুণন 100, ঠিক আছে। এখানে যদি থাকতো 5 তার মানে 500। তাহলে এই যে আমার এখানে 1 আছে, 1 গুণন 100 তার মানে 100। এখন প্রথম ঘরের যে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা অঙ্কর যদি আমি স্থানীয় মান যদি আমি যোগ করে দিই, তার মানে 1 গুণন 20, এই 2 এর স্থানীয় মান হচ্ছে 20, এই 1 এর স্থানীয় মান 100, সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু 120 120 আর 1 এ 121 হবে, তার মানে ওই সংখ্যাটা দাঁড়াচ্ছে। তার মানে মোদ্দা কথা হচ্ছে কি দাঁড়াচ্ছে, যে একক স্থানীয় মানের সাথে 1 গুণ করতে হয়, দশক স্থানীয় মানের সাথে 10 গুণ করতে হয়, শতক স্থানীয় মানের সাথে 100 গুণ করতে হয়, শত গুণ করতে হয়, হাজার স্থানীয় মানের সাথে 1000 গুণ করতে হয়, দিয়ে সবগুলো যদি যোগ করে দেই তাহলে আমার সংখ্যাটা পেয়ে যাব। যেমন একক স্থানীয় মান হচ্ছে 1, আমি 1 এর সাথে 1 গুণ করে 1, তারপরে দ্বিতীয় স্থানের অঙ্ক হচ্ছে আমার 2, তাহলে 2 এর সাথে 10 গুণ করে দিয়ে আমি 20, তারপরে তৃতীয় অঙ্ক হচ্ছে আমার 1, 1 এর সাথে 100 গুণ করে সবগুলো আমি যোগ করে দিলে আমি মেন সংখ্যাটা পাওয়া যায়। এখন আমার প্রশ্ন বলতেছে একটি সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে a, একটা সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে আমার a, তাহলে এর সাথে একক স্থানীয় মান a, এর সাথে একক স্থান 1 যদি গুণ করি তাহলে এই থাকতেছে। দশম স্থানীয় মান হচ্ছে b, তাহলে দশম স্থানীয় মান তার মানে b এর সাথে এই যে স্থানের সে দশক স্থানে আছে, তার মানে 10 গুণ করে দিলে b এর সাথে 10 গুণ করলে 10b হয়। এখন বলতেছে সংখ্যাটা কত ভাই, তাহলে সংখ্যা হবে আমার যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের স্থানীয় মান যোগ করে দিতে হবে, তার মানে a আর এই 10b যোগ করে দিলে এটাই হবে আমার সংখ্যা। তাহলে আনসার হবে আমার এই যে 10b আর a। আনসার হবে কি, আনসার হবে আমার 10b প্লাস a। এখন কথা হচ্ছে যে এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি। আমার প্রশ্নের মধ্যে বলে স্থান বিনিময় করলে সংখ্যা চেঞ্জ হয়ে যায়, অঙ্কগুলা স্থান বিনিময় করলে, যেমন ধরেন 21, এখন যদি স্থান বিনিময় করা অঙ্ক স্থান, তাহলে একক স্থানে আছে কে, একক স্থানীয় আছে কে, একক স্থানীয় আছে হচ্ছে 1, দশক স্থানীয় আছে কে, দশক স্থানে 2। এখন স্থানীয় বিনিময় করা মানে 1 এর জায়গাতে 2 এর জায়গাতে 1 আসবে আর আমার 1 এর জায়গাতে 2 যাবে, তার মানে এই স্কোয়ার হচ্ছে স্থান বিনিময় করলো। তাহলে সংখ্যাটা আগে ছিল একক স্থানীয় মান, আগে 1 ছিল একক স্থানীয়তে, এখন স্থান বিনিময় করে 1 চলে গেছে দশক স্থানীয়, 2 ছিল দশক স্থানে, 2 স্থান বিনিময় করে এইটা এখন হয়ে গেছে একক স্থানে, আর এই একটা হয়ে গেছে আমার এখন দশক স্থানে। তাহলে এই রকম স্থান বিনিময় করলে আমরা দেখতে পাচ্ছি আগে যে সংখ্যাটা 21 ছিল স্থান বিনিময় করে হয়ে যাচ্ছে 12, তার মানে সংখ্যাটা ছোট হয়ে গেল। তাহলে স্থান বিনিময় করলে কোনো সময় সংখ্যা বড় হয়, কোনো সময় সংখ্যা ছোট হয়। যেমন আমরা যদি 45কে স্থান বিনিময় করি 4 5, আমরা যদি 45কে স্থান বিনিময় করি তাহলে 5 হয়ে গেল আমার সামনে, আর 4 হয়ে যাচ্ছে আমার কি, 5 হয়ে যাচ্ছে আমার আগে, এবার 4 হয়ে গেল আমার পরে, তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 54। তাহলে 45-এর চাইতে বেড়ে গেল। তাহলে এখানে 21 স্থান বিনিময় করে হয়ে গেল 12, সংখ্যা কমে যাচ্ছে, মান কমে যাচ্ছে। 21কে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটার মান কমে যায়, কত কমে যায়, 9 কমে গেল। এখন 45কে স্থান বিনিময় করলে আমার হয়ে গেছে 45 থেকে হয়ে গেছে আমার 54, তার মানে মান গেছে বেশি হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে, 9 বেড়ে গেছে। তাহলে কিছু সময় আমাদের স্থান বিনিময় করলে মান কমে যায়, কিছু সময় বেড়ে যায়, কখন কমে কখন বাড়ে এটা কিন্তু আমরা খেয়াল করলেই বুঝতে পারবো। যে আমার যদি মূল সংখ্যায় যদি আগে ছোট থাকে আর পরে যদি বড় থাকে, তাহলে এটার স্থান বিনিময় করলে বড়টা বামে চলে আসবে, ছোটটা ডানে চলে আসবে। তাহলে এই যে আগে ছোট পরে বড়, আগে ছোট পরে বড় হলে স্থান বিনিময় করলে সংখ্যাটা বেড়ে যাবে, আর যদি আগে বড় পরে ছোট হয় তাহলে সংখ্যাটা কমে যাবে। ঠিক আছে, এগুলো আমরা নিজেরা কিন্তু একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারি।
এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে প্রশ্ন করে এই প্রশ্নগুলো আমরা কিন্তু দেখে দেখে আনসার করে দিতে পারি, অপশন দেখে আনসার করে দিতে পারি। শুধুমাত্র ব্রেন রাখতে হবে ফ্রেশ। কি বলতেছে? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ভালো কথা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। তার মানে যে দুইটা অঙ্ক থাকবে, যেমন 7 আর 2 72, 7 আর 2 যোগ করলে 9 হয় অঙ্কদ্বয় সমষ্টি। যেমন আমাদের থাকতে পারে 5 আর 4, তাহলে 5 আর 4 এর 5 আর 4 যোগ করলে হয় 9, এইরকম সংখ্যা হবে, ঠিক আছে। বা 3 আর 36-এও আমার কি হচ্ছে 9 হচ্ছে, এইরকম সংখ্যা হইতে পারে 63। এখন বলতেছে অঙ্কদ্বয় সমষ্টি হবে 9, ভালো কথা। অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। তার মানে স্থান বিনিময় করার পরে সংখ্যাটা বড় সংখ্যা হওয়া লাগবে। এখন আমরা একটু চিন্তা করি, 63-কে যদি স্থান বিনিময় করি হয়ে যায় 36, হয় এটা হবেই না, স্থান বিনিময় করলে তো ছোট হয়ে গেছে। 81-কে যদি স্থান বিনিময় করি হয়ে যাচ্ছে 1 আগে 8 ছোট, হবেই না, স্থান বিনিময় করলে আমার ছোট হয়ে যাচ্ছে। এখন 36-কে যদি আমি স্থান বিনিময় করি তাহলে 6 আসতেছে সামনে, 3 যাচ্ছে পরে, 36-এর চাইতে 63 বড়, তাহলে এইটা হইতে পারে। এবার 27-কে যদি আমি স্থান বিনিময় করি, 7 আসতেছে আগে, 2 হচ্ছে পরে, তাহলে এইটাও হইতে পারে। কিন্তু আমার এখানে কিন্তু অ্যাকুরেট ফিগার দেওয়া আছে, কত বড় হবে বলছে, বড়টা হওয়া লাগবে 27। দেখেন তো 36 থেকে 63 কত বড়, 27 বড়। আর 27 থেকে 72 কত বড়, 27 থেকে 72 হচ্ছে 23, আর 22 45 বড়, তাহলে কিন্তু এটা হবে না। কারণ হচ্ছে বেড়ে গেছে ঠিকই, এটা বেড়ে গেছে অনেক বেশি, 27, এইদিকে হচ্ছে আমার কত 23, ওইদিকে 22, 45 বেড়ে গেছে, সো হবে না, গ নাম্বার হচ্ছে আনসার। সো আপনি দেখেই কিন্তু, এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়, সামনে কিন্তু সার্কুলার আছে 2টা, সার্কুলার হয়ে গেছে। আমার কিন্তু পরীক্ষা আছে 2টা, একটা হচ্ছে প্রধান শিক্ষকের আর একটা হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগের কিন্তু পরীক্ষা, ঠিক আছে। তাহলে আমরা এই ধরনের এমসিকিউতে কিন্তু আমরা দেখে দেখে এগুলা করে ফেলতে পারি। তো রিটেনের জন্য আমাদের এটা করব কি, দেখেন রিটেনের জন্য আমাকে যেটা করতে হবে, বলতেছে অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, তো আমাকে যে কোনো একটা কিছু ধরে নিতে হবে। যেমন ধরি কি বলছি, ধরি একক স্থানীয় অঙ্ক আমি ধরছি, একক স্থানীয় অঙ্ক ধরছি হচ্ছে আমার এ। একক স্থানীয় যদি অঙ্ক এ ধরি ভাই, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? দশক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে 9 থেকে এ বিয়োগ করতে হবে না? কারণ আমাকে যেহেতু বলছে দুইটা সংখ্যার যোগফল ভাই 9, দুইটা সংখ্যার যোগফল 9, তাহলে এই যেমন ধরেন দুইটা সংখ্যার যোগফল 9, আমি যদি একটা ধরতাম 4, তাহলে আর একটা কত হইতো? 9 থেকে 4 বিয়োগ করে 5। তো আমি তো অ্যাকুরেটলি 4 এরকম ধরতে পারবো না, এজন্য আমি একে ধরছি এ, দিয়ে আমি বলছি আর একটা 9 মাইনাস এ। তাহলে একক স্থানীয় সংখ্যাটা আমি ধরছি এ, একক স্থানীয় সংখ্যাটা ধরছি আমি এ, আর দশক স্থানীয় সংখ্যা ধরছি 9 মাইনাস এ। তাহলে সুতরাং সংখ্যাটা কত হবে ভাই? সুতরাং সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে দশক স্থানীয় সংখ্যার সাথে 10 গুণ থাকে 9 মাইনাস এ, আর একক স্থানীয় সংখ্যার সাথে 1 গুণ থাকে, দিয়ে দুইটা আমার যোগ করতে হয়, তাহলে সংখ্যাটা এইটা হবে। তাহলে সংখ্যা হবে কত? 9 10 90। সংখ্যাটা কত হবে? 9 10 90 মাইনাস 10 এ প্লাস হচ্ছে এ, তাহলে 90 মাইনাস 9 এ, এটা হচ্ছে আমার সংখ্যা। এখন যদি স্থান বিনিময় করি তাহলে সংখ্যাটা কত হবে? স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে স্থান বিনিময় করলে সংখ্যাটা কত হবে? স্থান যদি আমার বিনিময় করি তাহলে নতুন যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত হবে ভাই? স্থান বিনিময় করলে কি সোয়াপ হয়? দশক স্থানীয়টা একক স্থানে যায়, একক স্থানীয় তো দশক স্থানে হয়। তখন তার মানে আমাকে দশক স্থানে আসবে কে? দশক স্থানে আসবে হচ্ছে আমার এ, তার মানে 10 এ যোগ একক স্থানীয় কে হবে? একক স্থান হবে 9 মাইনাস এ গুণন হচ্ছে 1। তাহলে একক স্থানের সাথে আবার 1 গুণ করলাম, তার মানে আগে যার সাথে 10 গুণ করছিলাম এখন তার সাথে 1 গুণ, আর আগে যার সাথে 1 গুণ করছি তার সাথে আবার 10 গুণ, দিয়ে দুইটা যোগ করে দিব। মানে ক্লিয়ার হিসাব, প্রথমবারে যার সাথে আমি 1 গুণ করছি আর যার সাথে 10 গুণ করছি, এবার তার পুরাই উল্টা হবে। এবার হচ্ছে প্রথমবারে যার সাথে 1 গুণ করছি তার সাথে হবে 10 গুণ, প্রথমবার যার সাথে 10 গুণ করছি তার সাথে হবে 1 গুণ, দিয়ে যোগ করে দেব। দিয়ে যোগ করলে কত হবে? 10 এ প্লাস 9 মাইনাস এ, তার মানে আমার সংখ্যা হচ্ছে আমার কত? 10 এ আর এ, তার মানে 9 এ প্লাস হচ্ছে 9, 10 এ থেকে এ বিয়োগ করলে 9 এ। এখন বলতেছে এই দুইটার কি বলতেছে? বলতেছে যে
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে বেশি, তার মানে এই যে স্থান বিনিময় করছে, স্থান বিনিময় করে যে সংখ্যাটা হইল, তার মানে এটা কিন্তু বড়। ভাই কি বড়? কে বড়? কিন্তু পরেরটা। তার মানে পরেরটা কত বড়? 27 বড়। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, 9a + 9 থেকে যদি আমি বিয়োগ করি ছোটটা, তার মানে 90 - 9 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে হচ্ছে আমার 27। কি বলতেছে? বড় থেকে ছোটটা যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আমার 27। তাহলে এখন আমি কি করে দেব? 9a + 9 আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, -90 মাইনাস মাইনাসে প্লাস, 9a ইকুয়াল হচ্ছে আমার 27। এবারে দেখেন এই পাশে 9a আর 9a 18a, 9a আর 9a 18a, আর এই পাশে আছে 9, সব একবারে ওই পাশে নিয়ে যাই। তাহলে এবার 27 প্লাস হচ্ছে আমার কত? 90, আর এই 9টা ওই পাশে গেলে -9। তার মানে 90 থেকে 9 বিয়োগ করলে হয় 81। তাহলে 81 সাথে আমি যদি 27 যোগ করে দেই তাহলে 8 8 আর 2 10, তার মানে 108। তাহলে কত হয়ে যাচ্ছে? সুতরাং 9 9 18, 18a ইকুয়াল হচ্ছে আমার 108। 18a ইকুয়াল আমার কত হয়ে যাচ্ছে? 108। এবার তাহলে a ইকুয়াল কত হবে? a ইকুয়াল 108 ডিভাইডেড বাই 18, 5 18 90, 6 18, তার মানে কাটাকাটি করলে a হচ্ছে আমার 6। তাহলে a যদি হয় ভাই 6, a যদি 6 হয় তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে হয় হচ্ছে আমার 3। তাহলে সংখ্যাটা আমার কত হবে? সংখ্যাটা হচ্ছে দশক স্থানীয়টা হচ্ছে আমার 3, 3 এর সাথে 10 গুণ। ঠিক আছে, সংখ্যাটা এই যে মানে সংখ্যাটা এই যে এখানে আমি যদি বসাই দিই তাহলে হয়ে যাচ্ছে সংখ্যাটা হবে 9 গুণন 3 আর 9, এই যে এখানে আমি আমার সমীকরণেই বসাবো। ঠিক আছে, তাহলে সংখ্যাটি 90 মাইনাস 9 এর ভ্যালু কত? 6, তাহলে 6 নং 54, 90 থেকে 54 বিয়োগ করলে 36। এটা হচ্ছে পুরো রিটেনের প্রসেস। আর আগের বারে কিন্তু আমি অপশন থেকেই আমি চলে আসবো যে সংখ্যাটা কত। বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, তাহলে প্রথমেই কিন্তু আপনারা এমসিকিউর জন্য কি করবেন? এমসিকিউর জন্য চোখ বন্ধ করে আনসার করবেন। যেমন ধরেন 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে, 2 অঙ্কের একটি অঙ্ক সংখ্যাদ্বয় স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটির সাথে পূর্বতন সংখ্যার, তার মানে নতুন সংখ্যাটির সাথে পূর্বতন সংখ্যার পার্থক্য 54 হয়। কি বলতেছে? পার্থক্য 54 হয়। অঙ্ক দুইটির যোগফল কত হইতে হবে? 12 হইতে হবে। অঙ্ক দুইটার যোগফল 12 হলে সংখ্যাটি কত? 37তম BCS। কি বলতেছে? নতুন 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটা পূর্বতম সংখ্যার পার্থক্য 54 হয়। কে বড় কে ছোট বলে নাই, তাহলে কিন্তু পার্থক্য হওয়া লাগবে কত? 54। এবার দেখেন 57 স্থান বিনিময় করেন 75, 57 আর 75 কি ডিফারেন্স? কি 54 না? দেখেই তো বোঝা যাচ্ছে 57 আর 75 কত বেশি? 13 আর 5 18 কম বেশ, তাহলে এবারটা হবে না। এবার 75 57 এবারটা হবে না। 39 93 হওয়ার একটা পসিবিলিটি আছে, 93 39। ঠিক আছে, এবারে দেখেন কি আনসার করছে, তাহলে এটা আমার হচ্ছে 89। এখন প্রশ্ন হচ্ছে এইরকম যদি অপশন দেয় তাহলে বলতেছে পূর্বতম সংখ্যার 54, অঙ্ক দুইটির যোগফল হচ্ছে 12, অঙ্ক দুইটির যোগফল দুইটাই 1। এইরকম প্রশ্ন হচ্ছে আপনার অ্যাকচুয়াল করা মানে হচ্ছে প্রশ্ন ক্লিয়ার কিন্তু করতেছে না, মানে ভাষাটা আরেকটু প্রাঞ্জল করতে হবে। বলতেছে নতুন সংখ্যাটি পূর্বতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে আপনার 54। আমরা দেখতেছি 93 আর হচ্ছে আমার 39, 93 আর 39 পার্থক্য কত হয়? 3 1 13, 4 হাতে আছে 1 4 5 54ই হচ্ছে। তাহলে এই সিস্টেমে আপনার আনসার তো কত? গ আপনি ধরতে পারেন, ঘ হচ্ছে আপনি ধরতে পারেন, যেহেতু বলে নাই তো যে হচ্ছে আপনার কোনটা আসলে বড়। তাহলে বলছে সংখ্যাটির সাথে পূর্বতম সংখ্যার পার্থক্য হচ্ছে আমার 54, কে বড় কে ছোট কিন্তু বলে নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম আর হচ্ছে ফার্দার অবশ্যই ক্লিয়ার করা থাকবে, এবার দেখেন এই প্রশ্নটা কি বলতেছে? প্রশ্নটা দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুইটির অন্তর, এই যে দুইটা যে সংখ্যা আছে, ধরেন আমার 45, তাহলে 45 দুইটা অঙ্ক যে আছে তাদের অন্তর মানে তাদের পার্থক্য কত? 5 আর 4 বিয়োগ করলে কিন্তু 1 হয়। এখন এই দুইটার অন্তর হওয়া লাগবে 2। আপনি সবার আগে অপশনগুলোর দিকে দেখবেন যে অন্তর কত। 2 থেকে 1 বিয়োগ করলে অন্তর কত? দেখেন তো, 2 থেকে 1 বিয়োগ করলে অন্তর 1 হয়, তাহলে এই বেটা আগেই হবে না। 6 থেকে 1 বিয়োগ করলে অন্তর হয় 5, তাহলে এই বেটাও হবে না।
2 আর 0 অন্তর কত? 2 থেকে 0 বিয়োগ করলে আনসার 2, এটা হইতে পারে। 4 আর 2, 4 থেকে 2 বিয়োগ করলে আনসার 2, তার মানে এটাও হইতে পারে। লাস্টে গ আর ঘ এর মধ্যে হইতে পারে। এবার আমি সামনের দিকে যাব। দেখছেন আমার প্রশ্ন যখন আমি পড়বো তখনই কিন্তু আমি দেখছি যে ওই বেটা দুইটা হচ্ছেই না। অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। বলতেছে যদি অঙ্ক দুইটা স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তার মানে তার ডাবলের 6 কম। এখন এটাকে যদি স্থান বিনিময় করে তাহলে 0 2, ভাই হইবই তো না, তাহলে গ নাম্বার আনসার হবে না। কারণ 20 কে দ্বিগুণ করলে 40, তার 6 কম, তার মানে 34 হওয়া লাগতো, তো এটা হবে না। এবার দেখি এটা আমি চেক করে দেখি, ঘ তো আনসার হবে যেহেতু উপরের তিনটাই হয় নাই, চেক করে দেখি সবগুলো ফুলফিল করতেছে কিনা। তাহলে 24 কে যদি আপনি দ্বিগুণ মানে স্থান বিনিময় করেন, 4 সামনে আসবে, 2 হচ্ছে আমার কি পরে যাবে। এবার বলতেছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূল অঙ্কের দ্বিগুণ, তাহলে মূল সংখ্যাটার দ্বিগুণ অপেক্ষা 6 কম। মূল সংখ্যার দ্বিগুণ হচ্ছে 48, 48 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 42ই হয়, তাহলে কারেক্ট সবকিছু। ঠিক আছে, তাহলে এই যে আপনি দেখে এত দ্রুত আপনি ম্যাথগুলো কিন্তু করতে পারবেন। আরেকটা ম্যাথ এবং আজকের ক্লাসের হচ্ছে লাস্ট ওয়ান, আরেকটা ম্যাথ এবং আজকের ক্লাসের হচ্ছে আমার লাস্ট ওয়ান। সেটা হচ্ছে ম্যাথটা কি বলতেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার পার্থক্য 36। কে বড় কে ছোট কিন্তু বলে নাই, বলছে যে আমি যে ইয়াটা পাবো, যে পার্থক্যটা পাওয়া যাবে, পার্থক্য হচ্ছে আমার 36। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কদ্বয়ের পার্থক্য তো দেখেন এই যে দুইটা যে অঙ্ক, এই অঙ্কদ্বয়ের পার্থক্য বের করতে বলছে। এটার জন্য আপনাদেরকে আমি একটা রিটেনের পুরো প্রসেসটা দেখা দিচ্ছি এবং একটা শর্টকাট টেকনিক জেনারেট করে দিচ্ছি। একটু খেয়াল করেন, রিটেন থেকেই শর্টকাটটা চলে আসবে। এই ধরনের প্রশ্নের উত্তরে আপনারা দুইটাই ধরে নেবেন যে অঙ্কদ্বয়, ধরি একক স্থানীয় অঙ্ক ধরেন, আপনি কত ধরলেন? এ ধরছেন। দশক স্থানীয় অঙ্ক বি ধরছেন। সুতরাং সংখ্যাটি কত হবে? দশক স্থানীয় অঙ্কের সাথে আমার 10 গুণ 10b, একক স্থানীয় সংখ্যার সাথে 1 গুণ, তার মানে a গুণন 1 এই হবে, তার মানে সংখ্যাটা হবে 10b প্লাস a। দশক স্থানের সাথে 10 গুণ, একক স্থানের সাথে 1 গুণ দিয়ে দুইটা যোগ করে দেওয়া, তাহলে এটা আমার সংখ্যা। এবার অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটা কত হবে বলেন তো? সংখ্যাটি অঙ্কদ্বয় যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটা হবে কি? এই একক স্থানে হবে বি, দশক স্থানে হবে এ, তার মানে 10a প্লাস হচ্ছে বি। আগে যার সাথে 10 গুণ করছেন এবার তার সাথে 1 গুণ, আর আগে যার সাথে 1 গুণ করছেন তার সাথে 10 গুণ করে যোগ করে দিবেন। এটাতে এতক্ষণ ধরে আজকের ক্লাসের কিন্তু একটা বৃহৎ অংশ, লাস্টের কিন্তু সব একই টাইপের করতেছি আমরা। তাহলে এইটা আমার হচ্ছে আমার 10a প্লাস বি। এখন আমাকে প্রশ্ন যেটা করছে, প্রশ্ন করতেছে এদের মধ্যে পার্থক্য পাওয়া যায় 36, এদের মধ্যে পার্থক্য পাওয়া যায় 36। তাহলে আমি ধরে নিলাম পরেরটাই বড়, এইটাই আমি বড় ধরে নিলাম। আপনি যে কোনোটা ধরতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে আমার পার্থক্য, তার মানে 10a প্লাস বি, এটা থেকে এই দ্বিতীয়টা, এই সংখ্যা থেকে আমি প্রথমটা যদি আমার 10b প্লাস a যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে 36। এবার আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। দেখেন 10a প্লাস বি মাইনাস 10b মাইনাস a ইকুয়াল আমার 36। হাই রে অবস্থা, এক জায়গায় লিখছে বাংলা, এক জায়গায় লিখছে ইংরেজি, 36। এবার দেখেন 10a থেকে a বিয়োগ করলে 9a, আর প্লাস বি মাইনাস 10b, তাহলে 10টা হচ্ছে আমার বি মাইনাস আর হচ্ছে আমার প্লাস হচ্ছে বি, তার মানে আমার কয়টা থাকতেছে? 10 থেকে 1 বিয়োগ করে দিলে 9, তার মানে 9b ইকুয়াল আমার 36। 9 যদি কমন নেন তাহলে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমার কত? 36। এবার a মাইনাস বি ইকুয়াল তাহলে কত হবে? 36 মাইনাস 9। তাহলে এখন যদি কাটাকাটি করেন তাহলে 4 নং 36। তাহলে দেখেন আমার যেটা আসতেছে
এই যে সবার ক্ষেত্রেই এই জিনিসটাই আপনার আসবে, কারণ আপনি এ আর বি ধরছেন, একে কি কোনো নির্দিষ্ট অঙ্ক ধরছেন ভাই? নির্দিষ্ট কোনো অঙ্ক আপনি ধরেন নাই। নির্দিষ্ট যেহেতু আপনি অঙ্ক ধরেন নাই, তাহলে প্রত্যেকবারই এই একক স্থানীয় আর দশক স্থানীয় যে আপনি পার্থক্যটা করবেন, পার্থক্য কিন্তু এই জিনিসটাই আসবে। পার্থক্যতে এই জিনিসটাই আসবে বারবার, আপনি যাই ধরেন না কেন, এক্স ওয়াই ধরেন, এ আর বি এর যে মানই ধরেন না কেন, আপনার হচ্ছে 9a - 9b এইটাই আসবে প্রত্যেকটার ক্ষেত্রে। বা আপনি যদি এইটাকে বড় ধরতেন, ছোট হয়ে গেছে, তাহলে হয়তো হচ্ছে 9b - 9a, সেটা ফ্যাক্ট না, ডাজেন্ট ম্যাটার, কারণ 9 কমন নিলে b - a হোক আর 9 কমন নিলে a - b হোক, a - b আর b - a হোক, এই দুইটা কি বোঝাচ্ছে? অঙ্কদ্বয়ের পার্থক্য। তার মানে অঙ্কদ্বয়ের পার্থক্যতে সব সময় এসে আপনার 9 দিয়ে ভাগ হবে। কাকে 9 দিয়ে ভাগ হবে ভাই? এই যে সংখ্যার যে পার্থক্যটাকে 9 দিয়ে ভাগ হবে। তাহলে এইটা তো আমি রিটেন দেখালাম। আপনার জন্য শর্টকাট টেকনিকটা কি হবে? আপনার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে ভাই? অঙ্কদ্বয়ের পার্থক্য হবে পার্থক্য ইকুয়াল সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 9। এইটা হচ্ছে আপনার শর্টকাট সূত্র। লিখে নেন, যে বই আপনার কাছে থাকুক না কেন, এরকম অনেকগুলো ম্যাথ পাবেন, প্র্যাকটিস করে ফেলবেন। আর যদি প্র্যাকটিস নাও করেন, নিজের নোট খাতে এটা লিখে নেবেন। কখন যখন হচ্ছে আপনার বলা থাকবে একটা সংখ্যাকে স্থান বিনিময় করলে এত ছোট হয়ে যায় বা এত বড় হয়ে যায়, আমাকে বলবে অঙ্কদ্বয়ের পার্থক্য কত। তখন হচ্ছে আপনার চোখ বন্ধ করে যে আমার পার্থক্য দেওয়া আছে তাকে হচ্ছে 9 দিয়ে ভাগ করবেন। তার মানে 36কে 9 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে আমার 4 হচ্ছে আমার আনসার। 4 হচ্ছে আনসার। খুব কম সংখ্যক মানুষ যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন, আপনারা ধৈর্যশীল, আপনারাই ম্যাথ শিখতে চান, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি অবশ্যই। এবং আপনাদের ভিতরে যে হচ্ছে ম্যাথ শেখার আগ্রহ আছে, এইটাই আপনাদেরকে ম্যাথে জন্য মানে স্পেশালিস্ট বানায় দিবে। কোনো জবের, চাকরির, কোনো ম্যাথে আপনারা ইনশাল্লাহ মানে আটকে যাবেন না বা ম্যাথকে ভয় করবেন না। বাকি যারা ধৈর্য রাখতে পারছে না, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ম্যাথের জন্য ধৈর্য রাখা জরুরি। একবার অন্তত ভালোভাবে ম্যাথটা শেখা জরুরি, না হলে ম্যাথ আপনার ভুল হইতেই থাকবে এবং সময় বেশি নষ্ট হবে। একবার বেসিক সহ ভালো করে শিখে নেন, দেখবেন যে ওইটা আর কারোর কাছ থেকে আর শিখতে হবে না। তাহলে ম্যাথের উপরে, সংখ্যার উপরে 8 নাম্বার ক্লাস হয়ে গেল অলরেডি। কিন্তু আমরা ম্যাথের মানে সংখ্যার যে ক্লাসিফিকেশন, কোন সংখ্যা কেমন, সবগুলো শিখে ফেলেছি। এখন যেটা করছি যে একটু আমরা ক্যালকুলেশনগুলো দেখতেছি, যেমন সমীকরণের গুলা শেষ। এখন আমাদের সামনে আছে, দেখবেন কিছু বইতে এটা ভগ্নাংশ নামে আলাদা চ্যাপ্টারই আছে, তারপরে দশমিকের ক্যালকুলেশনের আলাদা চ্যাপ্টারই আছে। এই জিনিসগুলো আমরা হচ্ছে শিখবো, আমরা সংখ্যার মধ্যেই নিয়ে আসতে পারি, সংখ্যার মধ্যেই কিন্তু এগুলো শিখে নিতে পারি, যেহেতু সংখ্যা রিলেটেড ক্যালকুলেশন। যেমন ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় করা, দশমিক যে ভগ্নাংশ রয়েছে তার ছোট বড় নির্ণয় করা, যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় করা, এবং লাস্টে কিন্তু আমাদের এই যে সংখ্যার উপরে যোগ বিয়োগ গুণ ভাগ যখন আমরা ক্যালকুলেশনগুলো করতে পারলাম, সরলীকরণটা সবকিছু সংখ্যার সাথে কিন্তু রিলেটেড। আমরা আসলে এই সিরিয়ালে মানে ভগ্নাংশের ক্যালকুলেশন দেখবো, দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশন দেখবো, দিয়ে সরলীকরণ আমরা শিখে এই ফাউন্ডেশনের যে মেথ, যে সংখ্যার যে পার্টটা, এটা শেষ করে ফেলবো। এবং এটা যদি স্ট্রং হয়, তাহলে পুরা ম্যাথে আপনাকে এইটা মানে ম্যাথ নিয়ে অনেক কম হচ্ছে ভয় ভীতি কাজ করবে। আর যাদের এই সংখ্যার উপরে যাদের ভালো দক্ষতা নাই, তাদের ম্যাথটা হ্যাসেল হয়ে যাবে এবং খুব মানে বড় একটা প্যারাদায়ক সাবজেক্ট হয়ে যাবে। ক্লাস রুটিনের কথা বলছেন, ক্লাস রুটিন দিলে ভালো হয়। ক্লাস কিন্তু সংখ্যার উপরে ক্লাস হবে, আমি বলেই দিলাম সংখ্যার উপর ক্লাস হচ্ছে। আগে তো বলে মানে ধারাবাহিকভাবে ক্লাস হয়। যেমন আমরা ধরেন শতকরা ক্লাস নিয়েছি। আমরা কি ক্লাস নিয়েছি? আমরা ধরেন শতকরার ক্লাস নিয়েছি, মানে শতকরার আমরা ক্লাস নিলাম। এরপরে আমরা শতকরার ক্লাস নিলাম, শতকরার ক্লাস নিয়েছি 10টি। এরপরে আপনাদেরকে বললাম যে ক্লাস নিব লাভ ক্ষতি। লাভ ক্ষতি একদম ধারাবাহিকভাবে, মানে আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু ক্লাস নিচ্ছি না। লাভ ক্ষতির পরে বললাম যে হচ্ছে মুনাফা, তারপরে মুনাফার উপরে আমরা 10টি ক্লাস নিয়েছি, পুরো চ্যাপ্টার শেষ করেছি। এরপরে বললাম যে আমরা হবে হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যার পরে বললাম সংখ্যা চ্যাপ্টারের মধ্যে আমরা ঢুকাই দেবো। সংখ্যা 10টা না 8টা হয়েছে, আরো প্লাস চলতেই থাকতেছে। সংখ্যার এখানে দেখেন অনেক বইতে দেখবেন ভগ্নাংশ নামে আরেকটা চ্যাপ্টার আছে, ওইটা আমরা শিখবো। এরপরে দেখবেন যে দশমিক ভগ্নাংশ নামে আরেকটা চ্যাপ্টার আছে,
ওইটা আমরা এখন করবো। এরপরে যদি আপনারা চান আগাম আমরা কি কি শিখবো, তার মানে ভগ্নাংশের ক্যালকুলেশন দেখবো, দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশন দেখবো, তারপরে আমরা কি দেখবো, এরপরে কিন্তু আমরা দেখবো সরলীকরণ। ঠিক আছে, যে ম্যাথের যে সরলীকরণ, যোগ বিয়োগ গুণ ভাগ একটা ইয়ের মধ্যে আসে, এগুলো দেখবো। এবং আপনারা যদি হয়ে যাওয়া আগের সকলগুলার যদি মানে ক্লাসগুলো করতে চান ধারাবাহিকভাবে, কই থেকে এগুলা পর্যন্ত হয়ে গেছে, কই থেকে পাবেন? পাবেন হচ্ছে ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আছে, ইএম জব ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে প্লেলিস্ট আকারে শতকরা লাভ ক্ষতি মুনাফা ক্লাসগুলা করবেন, ক্লাসের মন্তব্য জানাবেন, আশা করি উপকৃত হবেন। ঠিক আছে, ক্লাস কবে কবে হয়? ক্লাস হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে শনি, তারপরে হচ্ছে ক্লাস শনি সোম, তারপরে হচ্ছে বুধ রাত্রি। এখন পর্যন্ত, এখন যেহেতু শীতের দিন চলে আসছে, আগামী সপ্তাহ থেকে আপনারা 8:45 বাজে উপস্থিত হবেন, 8:45 বাজে ক্লাস শুরু হবে। শনি সম্পদ হচ্ছে রাত 8:45 ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি। অসুস্থ হলে সেই দিন অবশ্যই ক্লাস তখন আপনাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে। তাহলে আশা করতেছি যে আপনারা ক্লাসের আজকে যারা ক্লাসটি করেছেন, ক্লাসের মন্তব্য আজকেই জানাবেন। ইনশাল্লাহ ম্যাথ ধারাবাহিকভাবে করবেন। ম্যাথ আমি আপনাদেরকে কাছে খুব সহজভাবে উপস্থাপন করি কি করি না, এটা আপনারা ক্লাস যারা করবেন বা ক্লাস যারা করেছেন তারাই বলতে পারবেন, মন্তব্যটা আপনারাই দিবেন। তো দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।